80 দশকে মালিক নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল। তার কথাতেই সবকিছু চলত, পুলিশও তার কিছুই করতে পারত না। কিন্তু একদিন তার স্ত্রীর কথা শুনে সে ভালো হয়ে যেতে চাইলে তার গর্ভবতী স্ত্রীকেই কেউ খুন করে ফেলে। আর এরপর সে হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। এখন এটাই দেখার পালা যে কিভাবে সে তার স্ত্রীর খুনিদেরকে খুঁজে বের করে আর কিভাবেই বা তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নেয়। মুভির নাম মালিক। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে আমরা অনেকগুলো পুলিশ ইন্সপেক্টরকে দেখি যারা একজন গ্যাংস্টারকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। গ্যাংস্টার তার নাম মালিক। এখানে আমরা মালিককে দেখি যে ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিল। সে খুবই আহত অবস্থায় সেখানে পড়েছিল আর সেখানেই বাইরে দাঁড়িয়েছিল অনেকগুলো পুলিশ ইন্সপেক্টর। এর মধ্যে থেকে মালিকের বেঁচে ফেরা একেবারেই অসম্ভব হয়ে পড়ে, কারণ বাইরে আসলেই পুলিশের হাতে সে ধরা পড়বে, যা সে কোনোভাবেই চাইছিল না। পুলিশ তো এর মধ্যে মাইকিং করতে থাকে আর মালিককে জানায় যে তার হাতে এখনো সুযোগ আছে। সে পুলিশের সামনে নিজেকে সঁপে দিক, তাহলে পুলিশ তার উপর গুলি ছুড়বে না, সে প্রাণে বেঁচে যাবে। কিন্তু মালিক তো তার কোনো কথাই শোনে না। এতে পুলিশ ইন্সপেক্টর একজন কনস্টেবলকে গুলি ছুটতে বলে। তখনই পুলিশদের মধ্যে থেকে একজন কনস্টেবল মালিকের গায়ে গুলি করে দেয়। এরপরই সে আরো দুজন ইন্সপেক্টরকে নিয়ে দেখতে চায় যে মালিক আসলে জীবিত আছে নাকি মারা গেছে। তখনই হঠাৎ করে মালিক উঠে দাঁড়ায় আর সব পুলিশ ইন্সপেক্টরকে গুলি করতে থাকে। তারাও তখন উল্টে মালিকের দিকে গুলি ছোড়ে। চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। আর এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা তখন 2 বছর আগের দৃশ্য দেখতে পাই। সালটা ছিল 1988, যখন মালিককে সবাই অনেক বেশি ভয় পেত। এমনকি পুলিশ ইন্সপেক্টররাও তাকে ভয় পেয়ে চলত। তারা তো সবসময় মালিককে রেসপেক্ট করত আর তার কোনো কাজে হস্তক্ষেপও করত না। এমনকি তারা মালিকের মাদকে ভরা ট্রাকও কখনো ধরত না। মালিকও সবকিছু খুব স্মুথলি করতে পারত, কারণ সব পুলিশেরা ছিল তার হাতের মুঠোয়। তবে সেদিন আমরা এলাহাবাদ শহর দেখতে পাই, যেখানে মালিকের অনেকগুলো ট্রাক একসাথে বেআইনি কিছু নিয়ে যাচ্ছিল। তখনই তো পুলিশ তাদের ধরে ফেলে। আসলে সেখানে আসা নতুন দারোগা এই ট্রাকগুলো ধরেছিল, কারণ সে তো আর মালিককে চিনত না। দেখা যায় সেখানে প্রায় 50টারও বেশি ট্রাক ছিল। পুলিশ তো ড্রাইভারকে ধরেই তার কাছে গাড়ির কাগজ চায়। তখন ট্রাকের ড্রাইভার ওই দারোগাকে জানায় যে সে কাগজ চাইছে। সে কি জানে যে এটা মালিকের ট্রাক? কিন্তু সে যেহেতু নতুন এসেছিল তাই সে মালিককে চিনত না। এ কারণে পুলিশ ইন্সপেক্টর ওই ড্রাইভারকে প্রচন্ড মারে আর ট্রাকগুলোকেও জব্দ করে ফেলে। আর এই ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই মালিক এই সম্পর্কে সব জেনে যায়। এতে তো সে প্রচন্ড রেগে যায় আর সাথে সাথেই সে তার সবচেয়ে কাছের লোক বদরকে পাঠায় সেই দারোগাকে ধরে আনার জন্য। বদরও তো সোজা চলে যায় সেইখানে আর দারোগার সামনে গিয়ে জিজ্ঞেস করে যে সে কেন গাড়ি আটকে রেখেছে। দারোগা বলে এখানে চেকিং চলছে আর এটা তার দায়িত্ব, সে এটা করতেই পারে। সে তাকে এসব জিজ্ঞেস করার কে? বদর বলে হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছে যে এখানে চেকিং চলছে, কিন্তু তাদের গাড়ির চেকিং এই প্রথমবার হচ্ছে। এ পর্যন্ত কোনো পুলিশ এই কাজ করার সাহস পায়নি। এতে ওই পুলিশ ইন্সপেক্টর বদরকে জিজ্ঞেস করে যে সে কি কোনো জায়গার খলিফা নাকি, যে তাকে ধরা যাবে না বা তাদের জিনিস আটকানো যাবে না? বদর বলে এখন পর্যন্ত কোনো দারোগারই সাহস হয়নি যে কিনা মালিকের গাড়ি আটকাবে। সে এত সাহস কি করে করছে? এতে তো পুলিশ ইন্সপেক্টর খুব রেগে যায় আর বদরকে মারতে যায়। তখনই তো বদর উল্টে তাকে মারতে থাকে। এরপরে সে সেই দারোগাকে টেনে হিচড়ে মালিকের কাছে ধরে নিয়ে আসে। তো দারোগা যখন মালিকের কাছে আসে তখন সে বুঝতে পারে যে মালিক অনেক বড় গ্যাংস্টার আর সে কোনোভাবেই মালিকের থেকে বাঁচতে পারবে না। তাই সে সবার সামনে মিথ্যা কথা বলে যে সে জানতই না যে গাড়িগুলো মালিকের। সে জানলে আগে এসব করতো না। বদর তখন বলে না, সে মিথ্যে কথা বলছে। সে খুব ভালো করেই জানতো গাড়িগুলো মালিকের, তাও সে তার ড্রাইভারদের আটকে তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আসলে ওই দারোগা তো বুঝতে পারেনি যে মালিক এত বড় কোনো গ্যাংস্টার, তাই সে অমনটা করে ফেলেছিল। কিন্তু এখন তো সে কোনো উপায় খুঁজে পায় না, তাই সে মালিকের কাছে তার জীবন ভিক্ষা চায় আর আকুতি মিনতি করতে থাকে। বেচারা তো মালিককে বলে যে তাকে তার ট্রাকগুলো ধরতে অন্য একজন বলেছিল, সেটা সে নিজ ইচ্ছায় করেনি। তখন তারা দারোগাকে জিজ্ঞেস করে যে সে কার কথায় এই কাজগুলো করেছে। দারোগা তখন জানায় যে চন্দ্রশেখরের কথায়। এরপরই তো দারোগা মালিকের কাছে হাত জোর করে আর তাকে বারবার ছেড়ে দিতে বলে আর বলে সে আর এমন কখনো করবে না। সে আরো বলতে থাকে যে তার 2 ছোট ছোট বাচ্চা আছে, তার বাবাও একদম দুর্বল হয়ে পড়েছে, তার পরিবারের সে ছাড়া কেউ নেই ইনকাম করার মতো। তার কিছু হয়ে গেলে তাদের কি হবে? ভয়ে তো লোকটা কসমও দেয় যে সে আর কখনো এমন কোনো কাজ করবে না যাতে মালিকের সমস্যা হয়। কিন্তু মালিক তো ওই দারোগার উপর প্রচন্ড রেগেছিল, তাই সে বলে
যে সে যদি তাকে ছেড়ে দেয় তাহলে তার মন শান্ত হবে না, তাই মালিক ওই দারোগাকে খুব খারাপভাবে মেরে ফেলে। এরপরে আমরা এমএলএ মালহারকে দেখি, যে সামনের নির্বাচনের জন্য সবার মাঝে ভোট চাইতে এসেছিল। ঠিক তখনই দেখা যায় তার কাছে একটা সিরিয়াল কিলার আসে, যে মূলত মালহারের হয়েই মার্ডার করত। তার নাম চন্দ্রশেখর। হ্যাঁ, এটাই সেই চন্দ্রশেখর যার কথা গল্পের শুরুতে ওই দারোগাটা বলছিল। এই চন্দ্রশেখর মালিকের চরম শত্রু ছিল, আর সে সেদিন সত্যি সত্যি ওই দারোগাকে বলেছিল মালিকের ট্রাকগুলো ধরতে। তো চন্দ্রশেখর সেদিন মালহারের কাছে এসেছিল মালিকের বিরুদ্ধে তাকে উস্কাতে। তো চন্দ্রশেখর মালহারকে বলে যে তার এখন মালিকের বিষয়ে ভাবা উচিত, তার কিছু না করলে সে কোনোভাবেই নির্বাচনে জিততে পারবে না। সে মালহারকে আরও জানায় যে কাল রাতে মালিক একজন দারোগাকে খুব খারাপভাবে মেরে ফেলেছে, সে আর কত অপেক্ষা করবে, মালিক তো দিন দিন বেড়েই চলেছে। মালহার তখন বলে সে এ বিষয়ে জানে, কিন্তু সে নির্বাচনের আগে চাইলেও কিচ্ছু করতে পারবে না, এতে তার নির্বাচনে এফেক্ট পড়বে, যা সে কখনোই চায় না। এসব শুনে তো চন্দ্রশেখর খুবই রেগে যায়। সে মালহারকে বলে যে সে যদি কিছু করতে না পারে তাহলে চন্দ্রশেখর ওই মালিককে শেষ করে দিবে, আর চন্দ্রশেখর যদি একবার চটে যায় তাহলে তাকে আটকানো খুব কঠিন। এতে মালহার চন্দ্রশেখরকে ঠান্ডা করতে নেয়, তাই তার কাঁধে হাত দিয়ে বলে যে সে যেন চিন্তা না করে, মালহার নিজে বিষয়টা দেখছে। কিন্তু চন্দ্রশেখরের তো মালহারের প্রতিও কোনো বিশ্বাস হচ্ছিল না, কারণ তার মনে হচ্ছিল যে পাওয়ার পরে মালহার তার কথা ভুলেই যাবে। তাই তো চন্দ্রশেখর মালহারকে শাসিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়, যাতে করে মালহার তার কোনো ক্ষতি করার আগে একবার তো অন্তত ভাববে। ঠিক তখনই মালহারের মনে পড়ে একজন আছে যে মালিককে শেষ করতে পারবে, একজন পুলিশ ইন্সপেক্টর যে অনেক বেশি পাওয়ারফুল। তার নাম হলো দাস। একমাত্র দাসই মালিকের কিছু করতে পারে, আর দাস এখন অবধি ৯৮টা এনকাউন্টার করেছে, তাই তার জন্য মালিককে মারা খুবই ইজি হবে। তাছাড়া দাস ৩ বছর যাবৎ সাসপেন্ডও হয়ে আছে, তাই তাকে যদি এই এরিয়াতে একবার ডেকে আনা হয় তাহলে সে মালিককে অবশ্যই শেষ করতে পারবে। এজন্য সে দ্রুতই দাসকে তাদের এরিয়াতে ডেকে নিয়ে আসে। তো পরের দিনই দেখা যায় দাস মালহারের এরিয়াতে চলে আসে, আর সে প্রথমেই মালিকের বাসায় যায় চেকিং করার জন্য। সেখানে গিয়ে সে মালিকের বাবার দিকে বন্দুক ঠেকায় আর তাকে জিজ্ঞেস করে যে মালিক কোথায়। তবে সে তো জানতো না যে মালিকেই বাসায় থাকতো না। আসলে মালিকের বাবা তার এই কাজ পছন্দ করতো না, তাই তারা দুজন আলাদা থাকতো। তাদের সম্পর্কও খুব একটা ভালো ছিল না। তো মালিকের বাবা দাসকে বলে যে মালিক ২ বছর হয়েছে এই বাসায় আসে না। মালিকের বাবা আরো বলে সে একজন সাধারণ খেতি করা লোক, অর্থাৎ কৃষক, তার এসবের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু দাস বলে সে খেতি করা লোক ছিল, তবে এখন সে বড় অপরাধী মালিকের বাবা। এরপরই তো দাস খুব রেগে যায় আর মালিকের বাসার জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। তো এত ভাঙাচোরা দেখে তো মালিকের মা সেখানে চলে আসে আর মালিকের বাবাকে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে, তারা এসব ভাঙচুর কেন করছে। এতে দাস তার সাথেও অনেক খারাপ ব্যবহার করে। এরপর দাসের সাথে মালিকের ওয়াইফেরও দেখা হয়। সে মালিকের ওয়াইফকে বলে সে শান্তিতে তার শহরে বসেছিল, কিন্তু সরকার তাকে ইমার্জেন্সি কল করে এলাহাবাদে আসতে বলেছে, আর তাকে এক রাতের মধ্যেই এসপি বানিয়ে দিয়েছে। এর পেছনে তো মালিক দায়ী, মালিককে শেষ করার জন্যই তাকে এখানে আনা হয়েছে, তাই তো তাকে এখন এত কাজ করতে হচ্ছে। দাস মালিকের ওয়াইফকে আরো বলে যে যদি মালিকের সাথে দেখা হয় তাহলে সে যেন মালিককে বলে দেয় যে দাস তাকে খুঁজছে। মালিকের ওয়াইফ তো অবাক হয়ে থাকে। তখন সে বলে মালিক সব জায়গায় ঝামেলা তৈরি করে রেখেছে, তাই তাদের মালিককে দরকার। এটা শুনে তো মালিকের ওয়াইফ বেশ ভয় পেয়ে যায়। দাস তখন মালিকের ওয়াইফকে আরো বলে যে সে যেন দ্রুত মালিককে সারেন্ডার করতে বলে। তার জন্য এলাহাবাদ জেলে একটা জায়গা ফাঁকা রয়েছে, আর মালিক যদি সারেন্ডার না করে তাহলে সে মালিককে এনকাউন্টার করতে বাধ্য হবে। তবে সে চায় না যে এই বয়সে একটা মেয়ে বিধবা হোক, তাই সে যেন তার স্বামীকে বুঝিয়ে দেয়। এগুলো বলেই দাস সেখান থেকে চলে যায়। এরপর রাতে মালিক যখন তার ওয়াইফ শালিনীর কাছে আসে, শালিনী তখন মালিককে দেখে জড়িয়ে ধরে আর একভাবে কান্না করতে থাকে। মালিক তো কিছুই বুঝতে পারে না যে তার বউয়ের কি হয়েছে, তাই সে তাকে অস্থির হয়ে জিজ্ঞেস করতে থাকে যে তার কি হয়েছে, সে কি মালিকের আশায় কষ্ট পেয়েছে, মালিক কি চলে যাবে। তখন শালিনী মালিককে কষে একটা থাপ্পড় দেয়। মালিক তখন চুপচাপ শালিনীর দিকে তাকিয়ে থাকে। আসলে মালিক যত বড় গ্যাংস্টারই হোক না কেন, সে তার ওয়াইফের সামনে একটা ভেজা বিড়াল। মালিক তো শালিনীর সামনে কোনো কথাই বলতে পারতো না, কারণ শালিনীকে তো সে অনেক বেশি ভালোবাসতো। তখন শালিনী মালিককে বলে
যে তাকে ইন্সপেক্টর দাস খুঁজতে এসেছিল, আর দাস তো তার ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল আর তাকে বলেছে যে মালিককে বলতে। মালিক যেন তার সামনে এসে সারেন্ডার করে। শালিনী মালিককে বলে তার আসলেই উচিত পুলিশের কাছে সারেন্ডার করে নেওয়া, তা না হলে পুলিশরা তাকে যে কোনো সময় যে কোনো জায়গায় পেয়ে এনকাউন্টার করে দিবে। সে আসলে মালিককে নিয়ে খুব চিন্তা করতে থাকে, কিন্তু মালিক তো তখন শালিনীর এই সব কথা শুনে খুব হাসতে থাকে আর বলে যে সে এই কাজটা কখনোই করবে না, কারণ তার স্বপ্ন সে এবার এমএলএ হবে, আর একবার সে এমএলএ হয়ে গেলে তাকে কেউ ধরতে পারবে না। তাছাড়া সে অনেক দূর চলে এসেছে, এত দূর আসার পর এখন সারেন্ডার করা তার পক্ষে আর সম্ভব না। মালিক আরও বলে একবার শুধু সে এমএলএ হয়ে যাক, এরপর সে শালিনীকে নিয়ে লাল বাতিওয়ালা গাড়িতে ঘুরে বেড়াবে, অর্থাৎ সে পুলিশের গাড়ির কথাই বলছিল। তাই মালিক শালিনীকে বলে যে তার এত চিন্তা করার কোনো দরকার নেই, পুলিশ শুধু তাদের ভয় দেখাবে, তবে পুলিশ করার মতো কিছুই করবে না, তাই সে নিশ্চিন্ত থাকতে পারে। শালিনী তখন মালিককে বলে যে তার বাবা তাকে নিয়ে অনেক চিন্তা করে, তার তো সেদিকেও খেয়াল দেওয়া উচিত। এতে মালিক বলে ছেলে যদি এরকম বেপরোয়া হয় তাহলে বাবা তো চিন্তা করবে, এটাই তো স্বাভাবিক। এরপর সে শালিনীকে সান্ত্বনা দিয়ে বলে যে সে শালিনীর পাশে থাকবে আর অল্প কয়দিন, এরপরই শালিনীকে সে সেই লাইফটা দেবে যেই লাইফে স্বপ্ন দেখে সে। তারপরে দেখা যায় মালিকের বাবা তার সাথে দেখা করতে আসে, তখন মালিকের বাবাও তাকে সেম অ্যাডভাইস দেয়, সেও মালিককে পুলিশের কাছে সারেন্ডার করতে বলে, নাহলে খামোখাই ঝামেলা হয়ে যাবে। সে মালিককে বলে তা না হলে কিন্তু মালিক শুধু নিজের না তার পরিবারেরও ক্ষতি করে ফেলবে, তাই সে যেন এসব নিয়ে একবার একটু চিন্তা করে দেখে। মালিকের মাও তো মালিককে নিয়ে খুব চিন্তা করছিল, সে তখন তাকে জড়িয়ে ধরেই কান্না করে দেয়, কিন্তু মালিক তো কারো কথারই খুব একটা গুরুত্ব দেয় না, উল্টে তার তো রাগ হচ্ছিল যে একজন পুলিশ ইন্সপেক্টর তার বাসায় এসেছিল আর তার পরিবারকেও হুমকি দিয়ে গেছে, যা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ঠিক তখনই মালিক তার গ্রামে পুলিশদের আওয়াজ শুনতে পায়। মালিক তখন পুলিশগুলোর কাছে যায় আর তাদের শাসিয়ে সেখান থেকে চলে যেতে বলে। পুলিশও তো মালিকের ভয়তে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন সকালে। বদর সেই স্কুলের সামনে যায় যেখানে দাসের নাতি পড়ত। সে দেখে সেখানে দাসের নাতির সাথে অন্য একজন পুলিশ ইন্সপেক্টরও আছে। সে তো তখন ওই পুলিশ ইন্সপেক্টরকে ভয় দেখায় আর কৌশলে দাসের নাতিকে কিডন্যাপ করে নেয়, তাকে তুলে নিয়ে যায় সেখান থেকে, যাতে দাস ভয় পেয়ে পরবর্তীতে আর মালিকের বিরুদ্ধে কিচ্ছু করতে না পারে আর তার বাসায় যাতে না যায়। এই খবর জানতে পেরে দাস তো পুরো শকড হয়ে যায়। সে সেই পুলিশ ইন্সপেক্টরটাকে প্রচন্ড মারতে থাকে, যে তার নাতির সাথে সেই সময় ছিল। এর কিছুক্ষণ পরই দেখা যায় মালিক তার বড় গ্যাং নিয়ে দাসের বাসার সামনে চলে আসে। এরপর মালিক দাসের নাতিকে তার কাছে দিয়ে দেয়। দাস মালিককে জিজ্ঞেস করে যে সে তার নাতিকে হাত লাগানোর সাহস কি করে পেল। এতে মালিক বলে না না, এই প্রশ্নটা তো সে দাসের কাছে করতে চায় যে সে কোন সাহসে তার বাড়িতে ঢুকেছে। সে তো মালিকের মা বাবাকে ধমকিয়েছে, তার জন্য মালিকের ওয়াইফের চোখ থেকে পানিও পড়েছে। সে কিভাবে চুপচাপ বসে থাকতো? মালিক বলে তার সমস্যা মালিকের সাথে, সে কেন মালিকের পরিবারকে এর মধ্যে টেনেছে, এজন্য সেও তার নাতিকে টেনেছে। আর সে যেহেতু তার পরিবারের সাথে এমন করেছে, তো এতটুকু কারণই তো যথেষ্ট একটা মানুষকে মেরে ফেলার জন্য। কিন্তু সে এখনো তার সামনে দাঁড়িয়ে আছে। মালিক তার সাথে সেম কাজটাই করতে চেয়েছিল যেটা সে মালিকের সাথে করেছে, তবে সে দেখলো দাসের নাতি তাকে অনেক ভালোবাসে আর অনেক বেশি রেসপেক্টও করে। সে কারণে তার ছেলেটার জন্য বেশ মায়া হচ্ছিল, তাই সে ছেলেটাকে রেখে দিয়ে গেল। এবার তো সে সবকিছু সহজেই ছেড়ে দিল, কিন্তু পরবর্তীতে যদি কোনো পুলিশের লোক তার বাসার আশেপাশেও আসে তাহলে সে তাকে দেখে নিবে, এটা যেন সে মনে রাখে। সে এটাও বলে এবার তো সে দাসের নাতিকে ছেড়ে দিয়েছে, তবে পরবর্তীতে কিন্তু সেই ভুল আর করবে না, একেবারে মেরেই ফেলবে। মালিক দাসকে আরো বলে তার যদি সত্যিই সাহস থেকে থাকে, বুকের পাটা থেকে থাকে, তাহলে সে মালিকের সাথে ফাইট করুক নাকি তার পরিবারের সাথে। এই সব কথা শুনে দাসের তো অনেক রাগ হয়, কিন্তু তার মনেও তখন মালিককে নিয়ে ভয় সৃষ্টি হয়ে গিয়েছিল, তাই সে সেখানে মালিককে কিছুই বলতে পারে না। মালিক তো নিজের পাওয়ার দিয়ে তার এলাকার সব টেন্ডার হাতিয়ে নিত, কেউই এই টেন্ডার পেত না, কারণ এগুলো তো মালিকের লোকেরাই পেত। এতে চন্দ্রশেখর মালিকের একজন লোককে খুব খারাপ ভাবে মেরে ফেলে, যে মালিকের টেন্ডার সামলাতো। এই কথাটা যখন মালহার জানতে পারে তখন সে দ্রুতই চন্দ্রশেখরকে আন্ডারগ্রাউন্ড করে দেয়, কারণ মালহার জানতো মালিক যদি একবার এই সব কিছু জেনে যায় তাহলে সে কোনোভাবেই চন্দ্রশেখরকে আস্ত রাখবে না। আর আসলেও সেটাই হয়। মালিক যখন জানতে পারে যে তার একজন লোককে মারা হয়েছে,
তখন তো সে রেগে ফেটে যাচ্ছিল। এরপরে আমরা মিনিস্টারকে দেখি যে আজকে মালহার আর মালিককে একসাথে মিটিং এর জন্য ডেকেছে। আসলে এই মিনিস্টারই মালিককে আজ এত দূর এনেছে। তার পেছনে সবসময় সে থেকেছে। সে মালিককে একজন গ্যাংস্টার হতে সাহায্য করেছে, তাই মালিক তাকে অনেক মান্য করত। আর যেহেতু সে মিনিস্টার, তাই মালহারও তার কথা শুনতে বাধ্য ছিল। তাই তারা দুজনের একজনও তাকে না করতে পারে না। তার এক কথাতেই তারা দুজনেই তার সাথে দেখা করতে চলে আসে। মিনিস্টার তখন মালিককে বলে তার উচিত অন্যদের কথাও ভাবা, অন্য ব্যবসায়ীদের কথা ভাবা, কারণ এখানে শুধু সে একা ব্যবসা করছে না, এখানে আরো অনেকেই আছে। কিন্তু মালিক বলে যে সে শুধুমাত্র নিজের চিন্তা করবে, আর কারো চিন্তা সে করতে পারবে না। এরপরে সে মিনিস্টারকে বলে যে সে ওই চন্দ্রশেখরকে একদমই ছাড়বে না। তবে মিনিস্টার মালিককে বোঝায় আর বলতে থাকে কিছুদিন পর নির্বাচন আছে, তাই সে যেন এখন একটু শান্ত থাকে। নির্বাচনের পর না হয় সেই সব কিছু করবে। কিন্তু মালিক তো তার কোনো কথাই শুনতে চায় না। মালিক মিনিস্টারকে বলে এই বিষয়ে তার যেটা ভালো লাগবে সে সেটাই করবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। মালিক খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এই সব কিছু আসলে মালহার করছে। মালহার তো তাকে উস্কাতে চাইছে যাতে সে রেগে গিয়ে উল্টো পাল্টা করে আর ইলেকশনে হেরে যায়। এদিকে মালিক চন্দ্রশেখরকেও ছেড়ে দিতে পারবে না, কারণ চন্দ্রশেখরকে না মারলে তার মধ্যে প্রতিশোধের আগুন কমবে না। তাই মালিক এই সবকিছুর জন্য মিনিস্টারের কথাও শুনতে চাইছিল না। যেখানে মিনিস্টার তার কাছে বাবার সমান ছিল, যেই মানুষটা তাকে এত দূর এনেছে, সে সেই মানুষটার কথাই শুনতে চাইছিল না। যাই হোক, তো মালিক চলে যাওয়ার পর মালহার মিনিস্টারকে বলে যে আজ মালিকের এই রূপের জন্য সেই দায়ী। সে মালিককে মাথায় তুলে এত দূর পর্যন্ত এনেছে। বাদরকে একবার মাথায় উঠালে সে কি আর নামতে চায়? মালহার মিনিস্টারকে আরো বলে মালিককে শেষ করে দিতে, কারণ তার মনে হচ্ছে মালিকের কারণে তারা দুজনেই বিপদে পড়তে পারে। মালহারের মুখে এই কথা শুনে মিনিস্টারের তখন পুরনো দিনের কিছু কথা মনে পড়ে যায়, যখন মালিক কলেজে পড়তো। তো এখান থেকে দৃশ্য চলে যায় পাস্টে। কলেজ লাইফে মালিকের নাম ছিল দীপক। তাকে সবাই এই নামেই চিনত। তবে গ্যাংস্টার হওয়ার পর সে নিজের নাম পরিবর্তন করে ফেলে। এখানে আমরা জানতে পারি যে মালিকের কলেজ লাইফে বিয়ে হয়েছিল। সে তার স্ত্রীকে খুব ভালোবাসত, এমনকি সে নিজের স্ত্রীর জন্য তার সবচেয়ে প্রিয় ফুটবল ম্যাচও ছেড়ে দিয়েছিল, কারণ এতে তার ওয়াইফ তার উপর রাগ করত। যাই হোক, সেদিন মালিকের কলেজে একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল, যেখানে মিনিস্টারকে চিফ গেস্ট হিসেবে ডাকা হয়। আসলে মিনিস্টার এই কলেজেই পড়তো। এখান থেকে পড়ে বের হয়ে সে মিনিস্টার হয়েছে। এজন্য মিনিস্টার সবার কাছে একটা আইডলের মতো ছিল। সবাই তো তার মতোই হতে চাইতো। মালিকও সেই সময় থেকে মিনিস্টারকে তার আইডল মনে করত, আর তার জীবনেও ইচ্ছা ছিল যে সে মিনিস্টারের মতোই একজন বড় মানুষ হবে। যাই হোক, তো অনুষ্ঠান শেষে মালিক বাসায় চলে আসে। কিন্তু বাসায় এসে এসে দেখে যে তার বাবার মালিক, অর্থাৎ তার বাবা যার আন্ডারে কাজ করে, সে তাদের বাসায় এসেছে। তবে দীপক তার সাথে কোনো কথাবার্তা না বলে সেখান থেকে চলে আসে। এতে তো দীপকের বাবা কিছুটা রেগেই যায়। সে তো ক্ষেত খামারে কাজ করত, তাই তার কাছে তার মালিকরা প্রভুর সমান ছিল। সে তাদের অনেক মান্য করত। সেখানে তার ছেলে কিছু না বলে চলে যাওয়াতে ব্যাপারটা তার বাবার কাছে একদমই ভালো লাগে না। ছেলের এই ব্যবহার সে মেনে নিতে পারে না। তাই সে মালিকের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সে কেন তার মালিকের সাথে কোনো রকম কথা না বলে সেখান থেকে চলে আসলো, সেরকম বেয়াদবি কেন করলো। তখন দীপক তার বাবাকে বলে যে লোকটা তার মালিক, কারণ তার বাবা লোকটার আন্ডারে কাজ করে, কিন্তু সে তো তার কিছুই না। তাছাড়া দীপক জীবনে অনেক বড় কিছু হতে চায়, এই সব কিছুর প্রতিনিধিত্ব করতে চায়, তাই সে কাউকে তার মালিক মনে করতে পারবে না। দীপকের বাবা সেদিন বুঝতে পেরেছিল যে সে তার ছেলেকে বোঝাতে পারবে না, তাই সে চুপ হয়ে থাকে। তো সেদিন রাতেই দীপকের বাবা জানতে পারে যে কেউ একজন তার বোনা ফসল নষ্ট করে দিচ্ছে। তাই সে দ্রুত লোকটার কাছে যায় আর তার কাছে রিকোয়েস্ট করে যে সে যেন ফসলগুলো নষ্ট না করে। কিন্তু লোকটা তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই সে উল্টে মালিকের বাবার উপরেই রেগে যায়, তাকে মারধর করতে থাকে। এমনকি সে তার উপর থেকে ট্রাক্টরও চালিয়ে দেয়। এতে মালিকের বাবাকে দ্রুত হসপিটালে ভর্তি করতে হয়। তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। দীপক অর্থাৎ মালিক তখন খোঁজ নিয়ে জানতে পারে যে এটা মিনিস্টারের লোকজন করেছে। মালিক তো এতে অনেক বেশি রেগে যায়, তাই সে দ্রুত মিনিস্টারের বাসায় যায় আর তাকে বলে যে তার লোকজন এগুলো ঠিক করেনি, তার এখন এর বিরুদ্ধে কিছু তো একটা করা উচিত। মিনিস্টার মালিককে বলে এটা তার সমস্যা, তাই সেই সমাধান করুক। মিনিস্টার এই বিষয়ে কিছুই করতে চায় না। মিনিস্টার মালিককে তখন বাইরে বের করে দেয় আর বলে মালিক যদি নিজেই তার বাবার জন্য কিছু করতে না পারে তাহলে সে বা কি করবে।
মালিক বলে সে তাহলে লোকটাকে মেরে কিছুদিনের মধ্যে মিনিস্টারের সামনে নিয়ে আসবে। মিনিস্টারও দেখা যায় এতে রাজি হয়ে যায়। সে উল্টে বেশি করে মালিককে উস্কাচ্ছিল যাতে সে লোকটাকে মেরে নিয়ে আসে। তাই সে মালিককে বলে যে ঠিক আছে, সে লোকটাকে মেরে মিনিস্টারের সামনে নিয়ে আসুক, তাহলে মিনিস্টার বুঝবে যে তার সাহস আছে, সে কিছু করতে পারবে। আসলে মিনিস্টার তখন দীপাকের পাওয়ার দেখতে চাইছিল। সে জানতে চাইছিল যে ছেলেটা কত দূর যেতে পারে, কারণ সে তার মধ্যে একটা স্পার্ক দেখতে পেয়েছিল আর তার বিশ্বাস ছিল এই ছেলেটা কিছু তো একটা করতে পারবে। তো মিনিস্টারের কথা শুনে দীপাক সেখান থেকে চলে যায়। তো সে যাওয়ার পরপরই মিনিস্টার তার লোকেদের বলতে থাকে যে তার মনে হচ্ছে এই ছেলেটা তাদের কাজে আসবে, তাই সে তার লোকদেরকে দীপাকের উপর নজর রাখতে বলে। মিনিস্টার তো দেখতে চাইছিল যে সে ওই ছেলেটার সাথে কি কি করতে পারে। এরপরই বাসায় এসে দীপাক ভাবতে থাকে যে সে ওই ছেলেটাকে কিভাবে ধরবে আর তার সাথে কি কি করবে, কারণ মালিকের ভেতর তো প্রতিশোধ নেয়ার আগুন জ্বলছিল। কারণ সে তার বাবার সাথে এরকম করেছে, যদিও তার বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু তাকে তো সে ভালোবাসতো, সে তো তার বাবা। এজন্য সে প্রথমে সেই লোকটার কাছে যায় আর তার চামচাগুলোকে খুব খারাপভাবে মেরে ফেলে। এরপরই সে ওই লোকটাকে অনেক কষ্ট দিয়ে সেখানেই শেষ করে ফেলে। পরবর্তীতে দেখা যায় তার লাশ বাজি দিয়ে ফাটিয়েও দেয়। দীপাকের এই কাজগুলো দূর থেকে মিনিস্টারের লোকজন দেখছিল। তারা তো এসব দেখে খুবই অবাক হয়ে যায় আর সাথে সাথে গিয়ে মিনিস্টারকে সবকিছু জানায়। এরপর থেকেই দীপাক হয়ে যায় একজন গ্যাংস্টার আর তার নাম রাখে মালিক। তখন থেকেই সে মিনিস্টারের হয়ে কাজ করতে শুরু করে। সবাই তো মালিককে অনেক বেশি ভয় পেত। এখান থেকে দৃশ্য বর্তমানে আসে, যেখানে মালহার মিনিস্টারকে জানায় যে এবার মালিক এমএলএর পদে নির্বাচনে দাঁড়াচ্ছে, যেটা নিউজ পেপারেও এসেছিল, আর মালিকের অপোজিটে মালহার দাঁড়াবে। কিন্তু সে এতটাই পাওয়ারফুল ছিল যে মালহার ভয় পাচ্ছিল যে মালিক তাকে আবার মেরে না ফেলে, তাই সে মিনিস্টারের কাছে হেল্প চাইতে আসে। তবে এই খবরটা শুনে মিনিস্টার বলতে থাকে যে এটা তো খুশির খবর, সেও চায় মালিক এই পদে দাঁড়াক আর সেই জিতুক, কারণ মিনিস্টারের মনে হচ্ছিল মালিক জিতলে তার বেশি সুবিধা হবে, আর তার বেশি সুবিধা যেখানে সে তো সেটাই চাইবে। এসব শুনে মালহার তো খুব রেগে যায়। সে মিনিস্টারকে ভয় দেখিয়ে বলে যে সে যে মালিককে এত মাথায় তুলছে, একদিন এই মালিকই তাকে শেষ করে দিবে। মালিককে কন্ট্রোল করা অত সোজা না, সে অনেক বেশি ভয়ঙ্কর। এরপরই আমরা বদরকে দেখি। সে চিন্তা করছিল যে মালিক যদি এবার ইলেকশনের দ্বারা জিতে যায় তাহলে এলাহাবাদে অনেক খুন হবে, কারণ মালিক কারো উপরই রহম করবে না। মালিক তো ক্ষমতার পাগল ছিল, সে জানতো যে সে খুব সহজে পাওয়ার পাবে না, এজন্য তাকে যা করতে হবে সে সেই সবকিছু করতে রাজি আছে। এদিকে আমরা মালিককে দেখি, তার এমএলএ হওয়ার সব প্রস্তুতি সে নিয়ে ফেলেছিল। এখানে আমরা আরো জানতে পারি যে মালিক এই পদে নির্বাচনে দাঁড়াচ্ছিল কারণ সে মনে করত সে যদি একবার এমএলএ হয়ে যায় তাহলে কেউ তাকে আর আটকাতে পারবে না, এমনকি তার এরকম লুকিয়ে লুকিয়ে জীবন যাপনও করতে হবে না। সে সবার সামনে দাপট দেখিয়ে ঘুরতে পারবে, যতই তার অপরাধ থাকুক না কেন। এরপরে আমরা মালহারকে দেখি যে দাসের কাছে আসে আর মালিকের বিরুদ্ধে তাকে উস্কাতে শুরু করে। মালহার তখন দাসকে খোঁচা দিয়ে বলে যে সে এত বড় একজন পুলিশ ইন্সপেক্টর হয়েও মালিকের কিছুই করতে পারলো না। সে চাইলেও মালিকের এনকাউন্টার করতে পারবে না, কারণ মালিক তার থেকে বেশি পাওয়ারফুল। এগুলো শুনে তো দাস অনেক বেশি রেগে যায় আর মালিকের এনকাউন্টার করতে চলে যায়। দাসের তো শুধু মালিকের আস্তানার খবর দরকার ছিল, তাই সে চন্দ্রশেখরের থেকে মালিকের সব ইনফরমেশন নিয়ে নেয়। এরপর রাতের বেলায় দাস পুরো পুলিশ ফোর্স নিয়ে মালিককে এনকাউন্টার করতে চলে যায়। সে তো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, তবে মালিক আর তার লোকজন কোনোভাবে পুলিশের হাত থেকে বেঁচে যায়। তারা তো কোনোভাবেই পুলিশের হাতে ধরা দিবে না। মালিকের আসলে এখন নির্বাচনে জেতাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তাই সে কোনো ভুল করতে চায় না। এজন্যই সে কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তো সেখান থেকে পালিয়ে সে তার ওয়াইফের কাছে আসে, কারণ সে জানতো যে সে তো দাসকে এখানে আসার জন্য হুমকি ধামকি দিয়েছিল। এ কারণে দাস তো এবার আর এখানে আসবে না, তাই সে এই জায়গাটাকেই সেফ মনে করছিল। বদর তখন মালিককে বলে যে তার সব শত্রুদের মেরে ফেলতে, নাহলে সে বিপদে পড়বে। কিন্তু মালিক বলে ইলেকশনের আগে এই ভুলটা সে করতে চাচ্ছে না। ইলেকশনটা আগে ভালোই ভালোই মিটে যাক, তারপর সে দেখবে কি করা যায়, তখন না হয় সে তার শত্রুদের ব্যবস্থা নিবে। এরপর দেখা যায় বাসায় সে তার ওয়াইফকে বলতে থাকে যে দাস কখনো এই জায়গায় আসতে পারবে না, তাই তারও চিন্তার কোনো কারণ নেই। আর এই সবকিছুর জন্য মালিকও তখন তার ওয়াইফের কোলে নিশ্চিন্তে শুয়ে থাকে।
তখনই তার ওয়াইফ তাকে বলে যে তার মনে হচ্ছে সে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে, কিন্তু মালিক বলে যে না, সে যদি একবার নির্বাচনে জিততে পারে তাহলে কেউ তার কিচ্ছু করতে পারবে না, সে একাই তখন সবকিছু সামলে নিবে। অন্যদিকে চন্দ্রশেখর মালিকের ভয়ে পালিয়ে যাওয়ার সুযোগ নিতে চাইছিল। সে মালিকের এরিয়াতে যায় তখন, যেখান থেকে মালিক মানুষদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদের প্রোটেক্ট করার কথা বলে রাখত। সে সেখানে সবাইকে বলে যে এখন থেকে তারা সব টাকা চন্দ্রশেখরকে দিবে, চন্দ্রশেখর তাদের প্রোটেক্ট করবে। এমনকি সে তো মালিকের ব্যবসাও আত্মসাৎ করার চেষ্টা করে। আর এই ব্যাপারটা মালিক জানতে পেরে যায়। সে তো তখন ভীষণ চিন্তায় পড়ে, কারণ তার ব্যবসা চলে গেলে সে টাকা ইনকাম করবে কিভাবে, আর সে টাকা ইনকাম করতে না পারলে নির্বাচনের জন্য খরচও করতে পারবে না, এতে করে সে নির্বাচনে হেরে যাবে। মালিক তো ভাবছিল সে কিভাবে চন্দ্রশেখরকে আটকাবে। এজন্য একদিন যখন চন্দ্রশেখরের লোকজন ট্রাক ভর্তি করে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, তখনই মালিক তার লোকজন নিয়ে সেখানে পৌঁছায় আর চন্দ্রশেখরের লোকজনকে সেখানেই মেরে ফেলে। মালিক এই কয়দিনে এত মানুষ মেরে ফেলেছিল যেই খবর মিনিস্টারের কাছ পর্যন্ত চলে যায়। মিনিস্টার তো এই কথা শুনে দ্রুত মালিককে ডেকে পাঠায়। মালিকও তখন তার কাছে যায়। মিনিস্টার তখন জানায় যে আর 2 মাস পরই নির্বাচন, সে যদি এখন এভাবে মানুষ মারতে থাকে তাহলে সে কখনোই নির্বাচনে জিততে পারবে না, তাই তার উচিত এগুলো কমিয়ে দেয়া, নাহলে সেই ঝামেলায় পড়ে যাবে, তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এমনকি মিনিস্টার মালিককে এটাও বলে যে চন্দ্রশেখরের সাথে সবকিছু মিটিয়ে নিতে, কারণ সে এখন এলাহাবাদে এতক্ষণ চায় না। কিন্তু মালিক তো খুব রেগেছিল। সে মিনিস্টারের কাছে তখন মাফ চায় আর বলে যে সে কোনোভাবে এটা করতে পারবে না, কারণ তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। সে যেভাবেই হোক চন্দ্রশেখরকে শেষ করে দিবে, সেজন্য যা কিছু করা দরকার সে তাই করবে। মালিক তখন মিনিস্টারকে বলে যে সে যেন এসবের মধ্যে না আসে, তার কাজ যেন সে তাকে করতে দেয়। এই বলে মালিক সেখান থেকে চলে যায়। মালহার তখন মিনিস্টারকে বলে যে মালিক তাদের হাত থেকে বেরিয়ে গেছে, এখন তাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তাই এই মুহূর্তে মালিককে মেরে ফেলাটাই তাদের জন্য সবচেয়ে ভালো হবে। মিনিস্টারও তখন বুঝে গিয়েছিল যে মালিক এখন তার কন্ট্রোলে নেই, তাই তার জন্য মালিককে শেষ করে দেয়াই সবচেয়ে শ্রেয় হবে। দুজন মিলেই প্ল্যান করতে থাকে। এরপর মালাহার, মিনিস্টার, চন্দ্রশেখর সবাই তো এক হয়ে যায়। তারা একসাথে মালিককে মারার প্ল্যান করতে থাকে। এই নেতারাও আসলে যখন যাকে প্রয়োজন তাকেই ব্যবহার করে, আর ব্যবহার করা শেষ হয়ে গেলে তার পাশ থেকে সরে দাঁড়ায়। যেখানে তার সুবিধা সে সেখানেই চলে যায়, তাদেরই পক্ষ নেয়। তো তারা যে মালিককে মারার প্ল্যান করছিল, কিন্তু এই মালিককে মারা তো এত সহজ ছিল না, তাই তারা সর্বপ্রথম মালিকের সেই জায়গাগুলো ধ্বংস করে দেয় যেগুলো থেকে মালিকের কাছে টাকা আসতো, কারণ তার কাছে টাকা না থাকলে তো তার দাপট একটু হলেও কমে যাবে। এরপর তারা ধীরে ধীরে মালিকের লোকজনকে মারতে শুরু করে। এমনকি তারা তো মালিকের যে লোকগুলো ছিল তাদের পুরো পরিবার ধরেই শেষ করে দিচ্ছিল। তারা গ্রামের প্রত্যেকটা লোকদেরকে বলছিল যারাই মালিককে হেল্প করতে যাবে তাদের সব শেষ হয়ে যাবে। আসলে তারা চাইছিল যে মালিক কোনোভাবে সর্বহারা হয়ে যাক আর সবকিছু হারিয়ে শেষে তাদের কাছে এসেই সারেন্ডার করুক। কিন্তু তাদের এসব কর্মকাণ্ডে তো মালিকের রাগ মাথায় উঠে যায়। সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এখন পুলিশের সাথে শুধু মালহার আর চন্দ্রশেখর নেই, অবশ্যই তাদের সাথে মিনিস্টারও অ্যাড হয়েছে, কারণ মিনিস্টারের হেল্প ছাড়া কোনোদিনও পুলিশ বা মালহার কেউই এত দূর আসতে পারত না। তাই মালিক প্রথমে গিয়ে অটোমেটিক গান কেনে। এরপর সে তার সবচেয়ে কাছের লোক বদরের কাছে আসে। সেখানে বদর মালিককে বলে যে তার মনে হয় না এই কাজটা মালাহারের, কারণ মালাহার কখনোই তার ব্যবসা বন্ধ করতে চাইবে না। তখন মালিক বদরকে বলে যে হ্যাঁ, সে জানে এই কাজটা আসলে মিনিস্টারের, কারণ তার সাহায্য ছাড়া তারা কিছুই করতে পারবে না। এজন্য মালিক প্রথমে মিনিস্টারের লোকজনকে মেরে ফেলে। এরপরই সে মিনিস্টারের বাসায় গুলি করতে থাকে, যাতে পরবর্তীতে কেউ মালিকের বিরুদ্ধে যাওয়ার আগে 10 বার ভাবে। সে তো অনেক বেশি ক্ষেপেছিল এবার। এরপরই সে মিনিস্টারকে নিজ হাতে শেষ করে দেয়। তারপরই মালিক চলে আসে তার আস্তানায়, যেখানে তার ওয়াইফ শালিনী তার সাথে দেখা করতে আসে। শালিনী তখন মালিককে জানায় যে সে মা হতে চলেছে। এই কথা শুনে মালিক তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো শালিনীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, অনেক ভালো সময় স্পেন্ড করে। তো একদিন শালিনী মালিককে বলে যে তার শালিনীকে একটা ওয়াদা করতে হবে। তার শালিনীকে বলতে হবে যে তাদের বাচ্চা হওয়ার পর মালিক আর এসব কাজ করবে না। তাদের বাচ্চার কথা চিন্তা করে হলেও অন্তত মালিক যেন এই কাজটা ছেড়ে দেয়।
তারা একটু শান্তিতে বসবাস করতে চায়। শালিনী তখন মালিককে আবারও পুলিশের সামনে সারেন্ডার করে নিতে বলে। সে মালিককে বলে মালিক যদি এখন পুলিশের কাছে সারেন্ডার করে নেয় তাহলে কয়েক বছর পর সে ছাড়া পেয়ে যাবে, আর এরপর তারা 3 জন মিলে সুখে সংসার করবে। এছাড়া ফিউচারে যদি তাদের বাচ্চাকে কেউ ক্রিমিনালের বাচ্চা বলে সেটা কি তারা মেনে নিতে পারবে? শালিনী বলে সেভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচতে পারবে না, তারও তার বাচ্চার সাথে একটা নর্মাল লাইফ দরকার, যেখানে তারা প্রতিদিন একসাথে থাকতে পারবে, তাদের কারো থেকে ভয় পেয়ে লুকিয়ে থাকতে হবে না। এটা শুনে মালিক অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ মালিক তো তার এই লাইনে অনেক আগে এগিয়ে গিয়েছিল। সে অনেক বেশি পাওয়ারফুলও ছিল, তাকে এখন সবাই অনেক ভয় পেয়ে চলত। কিন্তু নিজের বাচ্চার ওয়াইফের জন্য সে এটা ছাড়তে রাজি হয়ে যায়। আর আগেই তো বলেছি সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে আর তার জন্য যে কোনো কিছু করতে পারে। এদিকে শালিনীর এই সব কথা বদরও শুনে ফেলে। যাক, তো মালিক তো শালিনীর কথায় রাজি হয়ে যায়, আর সে এবার শালিনীকে নিজের খেয়াল রাখতে বলে আর বলে যে সে পুলিশের সামনে সারেন্ডার করতে যাচ্ছে, সে যেন সামলে থাকে। কয়েক বছর পর তাদের দেখা হবে। এরপরই মালিক শালিনীকে তার গাড়িতে উঠিয়ে দেয় আর বাড়িতে চলে যেতে বলে। এরপরই সে চলে আসে বদরের কাছে। মালিক বদরকে বলে যে তাদের এবার সারেন্ডার করতে হবে, তাহলে তারা একটা ভালো জীবন পাবে। এভাবে আর কতদিন, অনেক তো হলো। তো এরপর তারা সবাই মিলে সারেন্ডার করতে আসে। তবে মালিক যখন কাগজে সাইন করছিল তখনই মালিকের কাছে এমন একটা খবর আসে যেটা শুনে সে নিজেও শকড হয়ে যায়। আসলে কেউ একজন মালিকের ওয়াইফ শালিনীকে অনেকগুলো গুলি করেছে, এরপরই তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, যে জন্য বেচারি সেখানেই মারা যায়। স্বাভাবিকভাবেই তার পেটের বাচ্চাটাও মারা যায়। এই সব কিছু দেখে শুনে মালিক তো কান্নায় ভেঙে পড়ে। সে আর নিজেকে সামলে রাখতে পারছিল না। সে তো শালিনীর বডিটাও খুঁজে পায় না, যাকে সে এত বেশি ভালোবেসেছিল তার কোনো অস্তিত্বও পৃথিবীতে নেই। এটা মানতে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তার মনের মধ্যে তো এখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল। যে তার স্ত্রী বাচ্চার এমন অবস্থা করেছে সে তো তাদেরকে শেষ করে তবেই ক্ষান্ত হবে। মালিক তখনই জানতে পারে যে শালিনীকে মারার জন্য বিহার থেকে লোক আনা হয়েছে। তাই সে তখনই সেই লোকগুলোকে খুঁজে বের করে যারা ওই গাড়িতে আগুন লাগিয়েছিল। মালিক তো সাথে সাথে গুলি করে ওই লোকগুলোকে একসাথে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। দৃশ্যটা এত বেশি ভয়ঙ্কর ছিল যে তার নিজের লোকেরাই ভয় পেয়ে যায়। আসলে মালিক তার ওয়াইফের এরকম আচমকা মৃত্যু কোনোভাবেই সহ্য করতে পারছিল না, তাই সে ওই লোকগুলোকে এতটা খারাপভাবে মেরে ফেলে। এদিকে আমরা ওই দাসকে দেখি যে মালাহারকে কল করে আর জানায় যে শালিনীকে আসলে সে মেরে ফেলেছে। সে ভেবেছিল ওই গাড়িতে হয়তো মালিক থাকবে, তাই সে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে মালিক তো মেইন আসামিকে খুঁজছিল। এতে মালহার অনেক ভয় পেয়ে যায়। সে তো ভয়ে দাসকে গিয়ে বলে যে সবার মধ্যে ছড়িয়ে দাও যে আগুনটা চন্দ্রশেখর লাগিয়েছে, যাতে মালিক এসে তাকে মেরে ফেলে। এতে মালিক শান্ত হয়ে যাবে আর মালাহার এবং সে দুজনেই বেঁচে যাবে। মালাহারের কথা মতো দাস সবার কাছে এই নিউজটা পৌঁছে দেয়। আর এই নিউজটা যখন মালিকের কাছে পৌঁছায় তখন তো সে রাগে ক্রোধে চন্দ্রশেখরকে খুঁজতে থাকে। খুব তাড়াতাড়ি সে চন্দ্রশেখরকে পেয়েও যায় আর তাকে প্রচন্ড কষ্ট দিয়ে দিয়ে সেখানেই মেরে ফেলে। সেদিন চন্দ্রশেখর মারা যাওয়ার পর মালিকের আস্তানায় মালাহার আসে আর সে মালিককে বলে যে সে মালিকের সাথে বন্ধুত্ব করতে চায়, সে সবকিছু ঠিক করতে চায়। আর সে মালিককে আরো বলে যে সেদিনের হামলায় তার কোনো হাত ছিল না। তখনই তারা সেখানে পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পায়। এতে বদর মালিককে বলে যে নিশ্চয়ই মালাহার পুলিশ নিয়ে এসেছে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। তাই মালিক সর্বপ্রথম মালাহারকেই মেরে ফেলে। এরপর তারা পুলিশের থেকে বাঁচার চেষ্টা করে। সেখানে দাস পুলিশ ফোর্স নিয়ে এসেছিল। মালিক তো এখানে পুরোপুরি ফেঁসে যায়, কারণ বাইরে যতটা পুলিশ ছিল ততটা লোকজন মালিকের কাছে ছিল না যে তারা তাদের সাথে লড়াই করে জিতবে। এদিকে দাস তো এক এক করে মালিকের সব লোকদের মেরে ফেলে। শুধু মালিকের সাথে বেঁচে ছিল বদর আর 2 জন লোক। তারা সবাই তখন একসাথে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তাদের কাছে গুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেখানেই দাস তার লোকজন নিয়ে চারিদিক থেকে মালিককে ঘিরে ফেলে। ঠিক তখনই মালিক দেখে যে বদর তার বেঁচে থাকা লোকজনকে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে তো মালিক পুরোপুরি শকড হয়ে যায়, কারণ বদর তো তার লোক ছিল, সে কেন তার নিজের দলের লোকদেরকে মেরে ফেলবে? এখানে আমরা বুঝতে পারি যে এই গল্পের আসল ভিলেনই হলো বদর। মালিকও তখন বুঝতে পারে যে বদর এখন আর তাদের দলে নেই, সে পুলিশের সাথে মিলে গেছে। তখনই মালিক আর বদরের ফাইট শুরু হয়ে যায়। সেখানে বদর তো মালিককে মারতে মারতে বলে যে সে যখন থেকে গ্যাং শুরু হয়েছে
তখন থেকে শুধুমাত্র নিজের কথাই ভেবেছে। সে কখনো তার লোকজনদের বা বদরের কথা ভাবেনি। বদর আরো বলে এখন তার ইচ্ছা বড় মানুষ হওয়া, তাই সে চায় এমএলএ পদে মালিকের জায়গায় সে দাঁড়াবে, আর এই শহরের নতুন এমএলএ হবে সে। এ কারণেই সে প্রথমে প্ল্যান করে মালিকের হাতে মিনিস্টারকে মেরে ফেলে। তারপর সে তার হাতে মালাহারকেও শেষ করে, এমনকি মালিকের ওয়াইফকেও সেই প্ল্যান করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এখন তো সে দাসের সাথে মিলে মালিককেও শেষ করে সব জায়গায় নিজের আধিপত্য চালাবে। বদর তাকে আরো বলতে থাকে তার তো আফসোস হয় যে এই সব কিছুতে বেচারি শালিনী মারা গেছে। তার আসল টার্গেট তো মালিকই ছিল, কিন্তু শালিনী বেচারি সবকিছুর মধ্যে খামোখা ফেসে গেল। এর মানে হলো বদরের সাহায্য নিয়েই পুরো পুলিশ ফোর্স আর মালাহার এত দূর এসেছে। এই সব কিছু শুনে মালিক অনেক বেশি রেগে যায়, কারণ বদরই ছিল তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সেই তার সাথে এত বড় ধোঁকাবাজি করবে সেটা সে কখনো চিন্তাও করেনি। তাই রাগে ক্ষোভে সে সাথে সাথে বদরকে গুলি করে দেয়। তখন বদরও সুযোগ বুঝে মালিকের গায়ে 2টো গুলি করে। সে ভেবেছিল মালিক হয়তো এতে মারা গেছে, এজন্য সে বাইরে এসে দাসকে বলে যে মালিক মারা গেছে। এই কথা শুনে দাস নিজের লোকজনদের পাঠায় মালিকের বডি নিয়ে আসার জন্য, কিন্তু দেখা যায় মালিক তো তখনও বেঁচে ছিল। সে উঠেই পুলিশের উপর ফায়ারিং করতে শুরু করে। উল্টো দিক থেকে পুলিশ ফোর্সও মালিকের দিকে ফায়ার করতে থাকে। তো এত বেশি গোলাগুলিতে পুরো ঘরে আগুন লেগে যায়। সেই সময় দাস ভাবে যে মালিক হয়তো এই আগুনে পুড়ে মারা গেছে, তাই তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কয়েকদিন পরে দৃশ্য দেখানো হয়, যেখানে বদর এখন ওই এরিয়ার এমএলএ হয়ে গেছে। দাসও তার এনকাউন্টারের জন্য অ্যাওয়ার্ড পায়। এরপর কেটে যায় কয়েক বছর। সেদিন দাসের রিটায়ারমেন্ট ছিল, বদরও সেখানে গিয়েছিল। তারপর দাস যখন তার ফ্যামিলি নিয়ে পূজা করার জন্য যায়, তখনই তার সামনে মালিক চলে আসে। সে তো এত বছর পর মালিককে দেখে একেবারেই শকড হয়ে যায়, কারণ এতদিন তো সে ভেবেছিল মালিক মারা গেছে, কিন্তু মালিক সেদিন কোনোভাবে বেঁচে গিয়েছিল। আর এখন সে ফিরে এসেছে প্রতিশোধ নেয়ার জন্য। সে তো এবার দাস আর বদরের থেকে বদলা নিয়ে তবেই ক্ষান্ত হবে। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে বোঝাই যায় যে এর পরবর্তী পার্ট আসবে, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। সেখানেই আমরা জানতে পারবো মালিক তাদের সাথে কি করতে চলেছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।